মেঘকুঞ্জের ইলশেগুড়ি লেখনীতে নিষ্কামন পর্ব নাম্বার 4। একটা কথা বলার ছিল। আর চোখে ওই দিকে তাকিয়ে বলল ইচ্ছে। ওহি বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কি কথা বল? তোর ভাইয়াকে আবার চিঠি দিয়েছি। বড় বড় করে তাকালো ওহি। তাকে এভাবে তাকাতে দেখে ইচ্ছে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, ওভাবে তাকাচ্ছিস কেন? কি শুরু করেছিস বল? ভাইয়া জানতে পারলে তোরে কাঁচা চিবাইয়া খাবে। ইচ্ছে হাত দিয়ে মুখ ধরে উকিয়ে আসার অভিনয় করে বলল, দেখেছিস তোর ভাইয়ের কত বড় একটা অপরাধ এতদিন লুকিয়ে রেখেছিলি। মানে কিসের অপরাধ? কাঁচা মানুষ চিবিয়ে খাওয়া কোনো অপরাধ নয়। আচ্ছা দাঁড়া, শুধু মানুষই খায় নাকি হাঁস মুরগিও? তার মানে সোনার মায়ের মুরগিটাও বেজে নিয়ে যায়নি, তোর ভাই খেয়েছে? ওই হতভম্ব হয়ে গেল। এই ফাজিল কোথাকার কথা কোথায় নিয়ে গেল? সে তো শুধু কথার কথা বলছিলাম। কিছু না বলে শুধু চেঁচিয়ে রইল। ওভাবে কি দেখছিস? শোন, এইরকম মানুষ আশেপাশে থাকাও রিস্ক। তাকে ঘরে বন্দি করে রাখা উচিত। আমার দেশের প্রতি একটা দায়িত্ব আছে না? আজকে বাড়ি গিয়ে আন্টিকে বলবি তাকে আটকে রাখতে। এই মেয়ে দাঁড়াও। 3বার ডাক দেওয়ার পরেও যখন স্যারের কথা ইচ্ছের কান অবধি পৌঁছালো না, তখন পেছন থেকে তাকে একটা মেয়ে গুঁতা মারল। ইচ্ছে সামনে না তাকিয়ে পিছনে ঘুরে সেই মেয়েকে বলল, কী রে সকিনা বেগম, কী সমস্যা তোর? গুতাগুতি করছিস কেন? শোন, এটা গরুদের জায়গা নয়, তুই মাঠে গিয়ে গুতাগুতি কর যা। ঠিক বলেছ, এটা গরুদের জায়গা নয়। ইচ্ছে কখনো ভুল বলে না। কথা শেষ করার আগেই থেমে গেল। একটা শুকনো ঢোক গিলে সামনে তাকালো। খায়রুল স্যার দাঁড়িয়ে আছে। এই ব্যাটা তাদের কলেজের স্যার, বদমেজাজি লোক। ইচ্ছে ভুলেই গেছিল তারা ক্লাসে আছে। আসলে সে একবার কথা বলতে শুরু করলে কোনো দিকে খেয়াল করে না। এখন কি যে হবে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। ওহি জড়সড় হয়ে বসল। এতক্ষণ কি পড়াচ্ছিলাম? ইচ্ছে মাথা নিচু করে ফেলল। সে আসলে কিছুই শোনেনি। কি হলো, কথা বলছো না কেন? ভালো স্টুডেন্টের জন্য মনে করো না তোমাকে কিছু বলবো না। এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। ইচ্ছে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সবাই তার দিকে তাকিয়ে আছে দেখে হাত উঁচু করে বলল, বাচ্চারা পরের বার ভোটটা কিন্তু আমাকেই দিও। সাথে সাথে হাসির রোল পড়ে গেল। ছাদ ধমকে উঠতেই সবাই থেমে গেল। এবার ওই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ল। তাকে দাঁড়াতে দেখে স্যার বেশ নরম সুরে বলল, আরে ওহি মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার যেতে হবে না, তুমি ক্লাস করো। না স্যার, আমার শরীরটা ভালো লাগছে না, আজ যাই। ও মা, সে কি, বাড়ি পৌঁছে দিতে হবে নাকি? না যেতে পারবো বলেই বেরিয়ে পড়ল। ইচ্ছে তাকে দেখে হাসলো। সে রুমের বাহিরে দাঁড়িয়েছিল। সে জানতো ওহিও চলে আসবে। এই বেটা খায়রুল সুন্দরী, এক চোখে নুন আরেক চোখে তেল বেচা স্বভাব জীবনেও যাবে না। ওহি সহমত পোষণ করলো। এমপির বোন বলে তাকে একটু বেশি কদর করে খায়রুল স্যার, অথচ সারাক্ষণ সবার সাথে খিকখিক করে। ওহি চশমাটা ঠিক করে বলল, চল বাড়ি যাই। বাড়ি গিয়ে কী করবি? চল সামনে মাঠে গিয়ে বসি। আচ্ছা চল। দুজনেই এসে মাঠে বসে পড়ল। বেশ কিছু সময় গল্প করলো। কিরে, রসায়ন নোট এনেছিস? ভুলেই তো গেছিলাম, দিচ্ছি দাঁড়া। ইচ্ছে ব্যাগ থেকে একটা মোটা খাতা বের করে দিল। ওহি চোখ ছোট ছোট করে বলল, এত মোটা? আমার এই ছোট্ট ব্যাগে তো আঁটবে না। তাহলে হাতে নেই। আচ্ছা চল এখন উঠি। দুজনেই উঠে রাস্তা দিয়ে রিকশা ডেকে উঠে বসল। এর মধ্যে ওই চিঠির কথাটা ভুলে গেছে, তাই তার আর জানা হলো না এবার কি লিখেছে ইচ্ছে। চিঠিটা আমাকে দে। চয়ন বাধ্য ছেলের মতো কোনো প্রশ্ন ছাড়াই দিয়ে দিল। অনুভব ভ্রুকুচকে তাকে জিজ্ঞেস করলো, তুই পড়েছিস? চয়ন একবার না বলল, একবার হ্যাঁ বলল। অনুভব বুঝে ফেলল সে পড়েছে। তুই বাইরে গিয়ে বস। জি ভাইয়া। চয়ন চলে যেতেই অনুভব চিঠি খুলে সামনে ধরল। সুঅপ্রিয় নেতাজি ওরফে এমপি মহাশয়, ভালো আছেন তো? ভালো যে আছেন তা অবশ্য আপনার গরু খাওয়ানো দেখেই বুঝেছি। এই যে আপনি গরু খাওয়ালেন, তার মতলব কি আমি বুঝি না নাকি? পরের বছরের ভোটটাও ফিক্সড করে রাখলেন।
কি অবাক হলেন তো আপনার মতলব ধরে ফেলায়? সে যাই হোক, এখন আসি আসল কথায়। আগের চিঠিতে যা বলেছিলাম, দেখলাম ভালোই কাজে লেগে পড়েছেন। কাদের আলীর নাকি খবর নিয়েছেন, শুনে বেশ ভালো লাগলো। তবে ভাববেন এই জন্য আপনার প্রশংসা করব? এটা আপনার দায়িত্ব ছিল, তাই করছি। আজকে আবার কিছু কাজ দিতে চিঠি লিখতে বসেছি। শুনুন, এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। যে সে চোর নয়, একদম ডাকাত মার্কা চোর। রাতের বেলায় কোনো মহিলা বের হলেই তার সোনার গহনা নিয়ে দৌড় দিচ্ছে। তাই কিভাবে জানবেন কেমন? খবর তো আর রাখেন না, আমিই বলে দিচ্ছি। সেদিন মলির মায়ের কান থেকে কানের দুল ছিঁড়ে নিয়ে দৌড় দিছে। সে কি সাংঘাতিক ব্যাপার! রক্ত দিয়ে 2 কাঁধ ভিজে গেছিল। সে কি কান্না! আর তার, শুধু তারই না, এমন অনেকের সাথেই হচ্ছে। সবার তো আর আমি নাম জানি না, সবার তো আর সামর্থ্য নেই রুমের মধ্যে বাথরুম দেওয়ার। হয় সবার বাড়ির রুমে রুমে বাথরুম দিয়ে দিবেন, নইলে চোরটাকে ধরবেন। বুঝেছেন? 2টো অপশন দিলাম। গতকাল কি করছেন জানেন? আমার সোনার গলার চেইনটাও সোনা ভেবে নিয়ে গেছে। আমি আসলে সবাইকে একটা মিথ্যা বলেছিলাম। যে জিজ্ঞাসা করতো আমি বলতাম আমার সোনার জন্য সোনার চেইন বানিয়ে দিয়েছি। সোনা হচ্ছে আমার বিড়ালের নাম। আহারে, আমার 120 টাকার মালাটা! দোকানদার গ্যারান্টি দিয়েছিল 5 বছর আগে রং উঠবে না। যে করেই হোক ওইটাও খুঁজে বের করবেন। মাঝে মাঝে অসহায় মানুষদের কি মনে হয় জানেন? আমি নিজেই এমপি হয়ে যাই, তারপর সবাইকে দেখিয়ে দেই কিভাবে দায়িত্ব পালন করতে হয়। তবে যেটা আমি করব না, কারণ রাজনীতি আমার পছন্দ নয়। শুধু নিজেদের পকেটে টাকা না ভরে পাবলিকের যত্ন নিন, উপরওয়ালা খুশি হবে। আজ এতটুকুই। যাই হোক, আপনাদের নিয়ে একটা গান লিখেছি, শেষে এটাই শোনাচ্ছি। থুকু লিখছি। যদি বারে বারে একই সুরে জনগণকে কাঁদাই, তবে নেতা কোথায় আর এমপি বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে মানুষই ডেকে যায়, তবে আপনারা কোথায় আর সমাধান কোথায়? যদি সত্যি মনে হয় সব পুরনো কথায়, যদি চিঠির ভাঁজে জমে নীরবতা, তবে বুঝে নিয়েন সাধারণ মানুষ কত নিরাপায়। লা 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 লা। ইতি। সব দিককে খেয়াল রাখার সুযোগ্য নাগরিকা। চিঠি পড়া শেষ হতেই সেটা ভাঁজ করে পাঞ্জাবের পকেটে রাখলো অনুভব। আজকে আর তার রাগ লাগছে না, বরং নিজের দলের লোকদের ওপর রাগ লাগছে। একটাও কাজের না, কোনো দিকে নিজের থেকে খেয়াল রাখে। সে যতটুকু বলবে ঠিক ততটুকু করে সব কয়টা। মেয়েটা মজার ছলে হোক আর যেভাবেই হোক, তাকে এভাবে খবরাখবর দিয়ে তারই লাভ। কোনো দিকে কমতি থাকবে না। এসব ভাবতে ভাবতেই চয়ন ভেতরে আসলো। এটা অবশ্য তার বিষয়। একটা পাওয়ার পারমিশন ছাড়াই ভেতরে আসতে পারে। কিছু একটা বলতে এসেছিল, কিন্তু তার বলার আগেই অনুভব বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, তুমি যদি মেয়ে না হয়ে ছেলে হতে, তাহলে তোমায় আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতাম। কিন্তু আফসোস তুমি মেয়ে। এ কথা বিড়বিড় করে বলছিল, চয়নের কান অবধি পৌঁছে গেল। শুনে চোখ বড় বড় করে তাকালো। সে ভেবেছিল তাই ভাই রেগে যাবে। ছলছল দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কি দরকার ভাই অ্যাসিস্ট্যান্ট বানিয়ে অফিসে আমার সতী নানার? তার থেকে ভালো বউ বানিয়ে বাড়ি নিয়ে যান। তবে মনের কথা মনেই রয়ে গেল, মুখে বলতে পারল না। তবে গলা খাঁকিয়ে দিতেই অনুভব তার দিকে তাকালো। ইশারা করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চয়ন বলতে শুরু করলো। কথা শেষ হতেই অনুভব উঠে দাঁড়ালো। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ওহি আর অনুভব একই সাথে এসে দরজায় দাঁড়ালো। দুজন দুজনকে দেখে হাসলো। হাসির কারণ তাদের বাড়ি ফেরার টাইমিং মিলে গেছে। কিরে, কোচিং শেষ? ওহি মাথা নাড়ল, মুখে কিছু বলল না। অনুভব পায়ের জুতো খুলে সবে ভেতরে ঢুকছিল। ওহি পেছন থেকে ডাক দিল। কাঁধে ব্যাগ নিয়েছে, সেটা নিয়ে সমস্যা না হলে খাতা নিয়ে জুতোটা খুলতে পারছে না। তাই বলল, ভাইয়া একটু খাতাটা ধরো তো। আচ্ছা দে। ওই জুতা খুলছিল। অনুভব এত মোটা একটা খাতা দেখে পৃষ্ঠা উল্টালো। তারও এক সময় এমন মোটা মোটা খাতায় নোট করত। অতীত মনে পড়তেই হাসল। নড়ে চড়ে দেখছিল।
মাঝে বরাবর আসতেই এক পৃষ্ঠা বাংলা লেখা দেখে ভ্রু কুঁচকে তাকালো। এতক্ষণ বিক্রিয়ার সাথে ২-১ লাইন করে লেখা থাকায় সেভাবে খেয়াল করেনি, তবে এবার বেশ ভালো করে খেয়াল করলো। ওহি হাত বাড়িয়ে খাতাটা চাইলো। অনুভব কোনো বাক্য ছাড়াই দিয়ে দিল। ওহি কয়েক ধাপ এগিয়ে যেতেই বলল, এটা কার খাতা রে? লেখা সুন্দর জন্য জানতে চাইছো তাই না? অনুভব হাসার চেষ্টা করলো। ওহি নিজেও হেসে বলল, আমার সই ইচ্ছের। আচ্ছা যা। ওহি চলে যেতেই বার কয়েক মিনিট নামটা বিড়বিড় করলো, ইচ্ছে ইচ্ছে ইচ্ছে।